বলতে আমরা বুঝি যখন একটা বস্তু আরেকটা স্লোর উপর দিয়ে চলতে শুরু করে, যখন একটি বস্তু অপর একটি বস্তুর চলতে শুরু করে তখন গতিশীল অবস্থায় বস্তুর গতিতে বাধা প্রদানকারী বলটা কি ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে চার ভাগে ভাগ করা হয়: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত এবং প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণটা কি? যে একটা বস্তুর উপর সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তুটিতে গতি সৃষ্টি হয়। অর্থাৎ দেখো আমার কাছে এটা একটা বস্তু, দেখো আমার কাছে এটা একটা বস্তু, এখানে বস্তুর উপর আমি জোরে বল প্রয়োগ করতে পারি, দেখো সোনালি, আবার আস্তে বল প্রয়োগ করতে পারি। ওকে, তো সর্বনিম্ন যে বল প্রয়োগে বস্তুর গতির সৃষ্টি হয় তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে তাকে বলে সীমান্তিক ঘর্ষণ। সর্বনিম্ন বল প্রয়োগে বস্তুর গতির সৃষ্টি করলে বা গতি সৃষ্টি হয় যে ঘর্ষণ বলটা তৈরি হয়। আচ্ছা, ওকে। আর স্থিতি ঘর্ষণটা হচ্ছে যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করতেছি, করার পর বস্তুতে এখন গতি সৃষ্টি হয়নি, তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে এটাকে বলে স্থিতি ঘর্ষণ। আচ্ছা, বুঝতে পারছো? সীমান্তিক ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণ কি বুঝতে পারছো? তো মনে করো একটা আনুভূমিক রাস্তা বা আনুভূমিক একটা জায়গা, এম ভরে একটা বস্তু আছে। তো এম ভরে বস্তুটা কি নিচে দিয়ে ক্রিয়া করতেছে না ওজনটা, আর ওজনের বিপরীত দিকে তার কি ডাব্লিউ যখন ক্রিয়া করতেছে নিচের দিকে, প্রতিক্রিয়া বলটা কি আটা উপর দিকে ক্রিয়া করতেছে না। এখন ওই বস্তুটাকে এফ বলে টানছে ওইদিকে, তাহলে বল যেদিকে ক্রিয়া করে প্রতিক্রিয়া বল ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে না। তার মানে আমি বল প্রয়োগ করছি ওইদিকে, ঘর্ষণ বলটা কি তার বিপরীত দিকে না, ঘর্ষণ বল বিপরীত, হ্যাঁ বিপরীত দিকে। তাহলে তার মানে এইদিকে কাজ করতেছে, তাহলে উপরের দিকে আমার অভিলম্ব প্রতিক্রিয়া বল আর এদিকে ঘর্ষণ বল। তাহলে দুটোর মধ্যে যদি একই সাথে ক্রিয়া করে তাহলে দুটো ছেদ বিন্দু বল কি তাদের কি লব্ধি বলটা ক্রিয়া করে না? লব্ধি বলটা কি এস, তাই না? তাহলে এখন আমি যদি এখন আর অভিলম্ব প্রতিক্রিয়া বলের মানটা বের করি, তাহলে লব্ধিটা যেহেতু প্রতিক্রিয়া বলের সাথে আছে তাহলে আর সমান কি এস কস ল্যামডা না, যার সাথে কোন থাকবে ওটা কি কস না, আর বাকি যেটা আছে ওটার সাথে কি সাইন থাকবে না, এস সাইন ল্যামডা। এটা একটু বিস্তারিত বুঝছেন কোনটা? এটা তো ভেক্টর বুঝেছিলেন? হ্যাঁ আমি বুঝতেও পারছি, আবার একটুখানি। আচ্ছা ভেক্টর হচ্ছে যেটা কোন যেটার সাথে নাই সেটা হলো সাইন থিটা, আর যেটার সাথে আছে সেটা কস থিটা, তাই না? হ্যাঁ, তার সাথে আছে ওটা কস থিটা, এর মতো আর পি এটা কিউ, যার সাথে সমান কি পি সমান কত আর কস ল্যামডা, আর এই সমান কি আর সাইন ল্যামডা। আচ্ছা এখন তো রাস্তা বলে তাহলে আমরা মিউ সমান কি এফ এর বাই আর না, এফ এর মান কত এস সাইন ল্যামডা, আর মান কত এস কস ল্যামডা। তো এস এস কাটা সাইন ল্যামডা মানে কস ল্যামডা কি ট্যান ল্যামডা না। এখন এই যে লব্ধিটা এটা তো সীমান্তিক ঘর্ষণ মান, এটা সীমান্তিক ঘর্ষণ, আর আরটা তো অভিলম্ব প্রতিক্রিয়া বল। আর এই দুটোর মধ্যবর্তী যে কোণ ল্যামডা, এই কোণটাকে বলে স্থিতি ঘর্ষণ কোণ। এটাকে বলে তোমার ঘর্ষণ কোণ। বুঝতে পারছো? তাহলে ঘর্ষণ কোণ কি বিষয়টা বুঝতে পারছো? যে সীমান্তিক ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল দুটার মধ্যবর্তী কোণটাকে বলে ঘর্ষণ কোণ। স্থিতি বা নিশ্চল কোণটা কি? আনুভূমিকের সাথে কোন তল যে কোণ উৎপন্ন করলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয় সেই কোণটাকে স্থিতি বা নিশ্চল কোণ বলে। ওকে, তাহলে একটা মানে অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুটা হচ্ছে তোমার এরকম বরাবর যাবে, যে নিচ থেকে উঁচু বরাবর যাবে। ওকে, মানে একটু ঢালু বরাবর সেইভাবে উঠবে। তো যখনই মনে হয় এটা আনুভূমিক অবস্থা, আর এটাকে একটা খারাপ হবে একটা জায়গা আছে, আমরা দেখি না যেটা ব্রিজের ক্ষেত্রে কিভাবে নিচ থেকে উপরের দিকে গাড়িটা ওঠে, তাই না? তো দেখো এটা হচ্ছে আনুভূমিক অবস্থা আর এটা একটা খারাপ অনুভূমিক একটা অবস্থা। তাহলে এই আনুভূমিকের সাথে খারাপ যে অবস্থা যদি কোনটা উৎপন্ন করে দেখবো আমরা থিটা। ওকে, এখন মনে করো এই খারাপ অংশের উপর আমার এম ভরে একটা গাড়ি আছে বা একটা বস্তু আছে, তাহলে অবশ্যই বস্তুটা নিচের দিকে ডাব্লিউ আর প্রতিক্রিয়া বলটা আর, তাই না? এখন
এখন আমার যদি এই নিচে প্রতিক্রিয়া বল উপরে যতটুকু ক্রিয়া বলটা নিচে সেম না, তো আমি যদি ওটাকে দুই অংশে বিভক্ত করি, একটা নিচের দিকে অংশ আর একটা আনুভূমিক অংশ, তাই না? তাহলে আমি যেহেতু কোণটা নিচে কার সাথে, ডাব্লিউর সাথে, তাহলে যার সাথে কোণ থাকবে ওটা কি, এটা cos θ, আর যার সাথে কোণটা থাকবে না বললাম যে কোণটা এর সাথে নেই, এটা কি ডাব্লিউ sin θ হবে না, তাই না? তাহলে এটা তো বুঝতে পারছো? আবার হ্যাঁ আবার তো হ্যাঁ ভাই আবার বুঝিনি ওই জায়গায় আবার এই পাশে কোণ আছে তাই cos θ, এর পাশে কোণ আচ্ছা আছে। এটাকে মনে করো এটা নিচে নেই, এটা মনে করো উপরে আছে। ও আচ্ছা বুঝতে পারছি আপনার ওই কালো দাগটা যে দিছেন হ্যাঁ, হচ্ছে তো আচ্ছা মনে করো এই দিকটা নিচে নেই, এই দিকটা তো উপরে আছে, তো সেক্ষেত্রে একদম মানে গতবারের মতো হচ্ছে যে উপরে হচ্ছে তোমার কত, বুঝে গেছি উপরে হচ্ছে আর এখানে কি মনে করো আর লব্ধিটা কি, ওকে। তো আমি এই লব্ধিটাকে মনে করো নিচের দিকে পাবো, তাহলে এটা কি সেম না, ডাব্লিউ সমান কত, আর এটা কি, তাই না? আর এটা কি ডাব্লিউ, তো সেই হিসেবে বিভক্ত হচ্ছে একদম ঠিক। তো আমি এই জিনিসটাকে নিচে দেখাচ্ছি, বুঝছো? এই জিনিসটাকে আমি নিচে দেখাচ্ছি, তাহলে এই কোণটা কি cos θ, আর এইটা কি sin θ। তো সেক্ষেত্রে আমরা গতি পাই নিশ্চয় কোণ বলতে আমরা কি বুঝি, বা স্থিতি, আচ্ছা আমরা যদি স্থিতি গুণাঙ্কের ক্ষেত্রে বুঝে আসি, তাহলে এক্ষেত্রে আমরা, তাই না? তাহলে আমরা এফএস মান কত, ডাব্লিউ sin θ, আর আর এর মান কত, ডাব্লিউ cos θ, তো ডাব্লিউ কাটা sin θ বাই cos θ কি tan θ, তাই না? সো আমরা একটু ভিতরে প্রমাণ করলাম যে মিউ এস ইকুয়াল tan ল্যামডা, আবার মিউ এস সমান tan θ, তাহলে θ ইকুয়াল ল্যামডা সেম না, তার মানে নিশ্চল কোণ বা স্থিতি কোণ ইকুয়াল কি ঘর্ষণ কোণ, বুঝতে পারছো? এর আগে আমাদের বের করলাম আমরা কি ঘর্ষণ কোণ, আর এখন বের করলাম কি নিশ্চল কোণ, তাহলে ঘর্ষণ কোণ ইকুয়াল নিশ্চল কোণ, এটা কি ক্লিয়ার? তো আমরা এর সূত্র কি জানি, এমএস, তাই না? সো আমি বলটা দিচ্ছি এফ, কিন্তু ওই এফ থেকে কতটুকু ক্ষয় হচ্ছে এফ কে না, কারণ হচ্ছে ঘর্ষণ বা বিপরীত দিকে হচ্ছে, আমি নির্ভর কি লিখব, এফ মাইনাস এফ ইকুয়াল এম লেখা যায় একটু আমার তার মানে নির্ভর, তাই না? আমি এফ টা দিয়ে সেই দিকে আর এফ কে রাখতে হচ্ছে বিপরীত দিকে, কারণ নির্ভরটা কত এফ মাইনাস এফ না, তাহলে এই সময় কি দেবে, বুঝতে পারছো? এটা এই জিনিসটা বুঝতে পারছো? শুনালি তোমরা এই তোমাদের এত ভুল আবর্ত ঘর্ষণটা কি, আবর্ত ঘর্ষণটা হচ্ছে যখন একটা বস্তুর মধ্যে আরেকটা বস্তু গড়িয়ে চলে, তো সেক্ষেত্রে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে তাকে বলে আবর্ত ঘর্ষণ, ওকে? সো একদম আবর্ত ঘর্ষণটাকে একদম একই, শুধু এখানে আমরা এসি জায়গায় আর দিচ্ছি, ওকে? এ বল বাই আর, ওকে? কি বুঝতে পারছো? আর প্রবাহী ঘর্ষণটা কি, যখন তরল বা বায়ু পদার্থের মধ্যে দিয়ে চলাচলকালে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে তাকে বলা প্রবাহী ঘর্ষণ, বুঝতে পারছো? পানির মধ্যে বা বায়ু পদার্থের মধ্যে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে, তোমাদের ঘর্ষণ গুণাঙ্ক শেষ।